টিনটার্ন অ্যাবে বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইংলিশে এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করব ক্লাস 11-12 এর সিলেবাসের অন্তর্গত টিনটার্ন অ্যাবে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে টিনটার্ন অ্যাবের উপরে ভিডিও বানানোর জন্য, তো সেই অনুযায়ী এই সিরিজে আমরা কভার করব টিনটার্ন অ্যাবে। মোট 3টি পার্টে আমি এই পোমটি পড়াবো। এর আগে আমি অলরেডি 11-12 এর সিলেবাসের অন্তর্গত দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান এবং ফ্রিডম নিয়ে ক্লাস করিয়েছি। যারা যারা সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা সাহায্য হবে। সমস্ত ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও এই চ্যানেলে টেক্সট বেসড এবং গ্রামার বেসড মক টেস্ট ক্লাস নেওয়া হয়, তাই যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। এবং এসএলএসটি ইংলিশ 9, 10 ও 11-12 এর সিলেবাসের অন্তর্গত সমস্ত চ্যাপ্টারের ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য সহ ডিটেইলস নোটস এবং মক টেস্ট সিরিজের জন্য তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নোটস এবং মক টেস্ট সিরিজ আর চার্জেবল, যেখানে মক টেস্ট সিরিজে প্রত্যেকটি চ্যাপ্টারের ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ সহ 10টি করে প্র্যাকটিস সেট থাকছে। এছাড়াও সাবজেক্ট রিলেটেড কোনো কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো দেখো, আজকের এই আলোচ্য বিষয় টিনটার্ন অ্যাবে নিয়ে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের আগে আমরা কবি সম্পর্কে এবং কবিতাটি সম্পর্কে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্যগুলি জেনে নেব। কবি সম্পর্কে বলতে গিয়ে বলি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে। এর আগেই আমি যখন লুসি পোম সিরিজের প্রথম পোম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন পড়িয়েছিলাম, সেই সময় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে ডিটেইলসে বলেছিলাম। তাই আর এই ক্লাসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে ডিটেইলসে যাচ্ছি না। যারা যারা সেই ক্লাসের ভিডিওটি দেখোনি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে, সেখানে আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে ডিটেইলসে আলোচনা করেছিলাম। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। আর যারা যারা সেই ভিডিওটি দেখেছো, যেহেতু তোমরা কবি সম্পর্কে অলরেডি আগে জেনে নিয়েছো, তাই সরাসরি আমরা পোমটি সম্পর্কে কিছু আলোচনা করে নেই। দেখো, টিনটার্ন অ্যাবে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি বিখ্যাত কবিতা, যার ফুল নাম হচ্ছে লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটার্ন অ্যাবে। এটা হচ্ছে এই কবিতার পুরো নাম, যেটাকে আমরা শর্টে টিনটার্ন অ্যাবে বলে চিনি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1793 সালে যখন তার বয়স ছিল 23 বছর, সেই সময় প্রথম এই টিনটার্ন অ্যাবেতে ঘুরতে গিয়েছিলেন। নামটা দেখে তোমরা বুঝতে পারছো, টিনটার্ন অ্যাবে। অ্যাবে মানে হচ্ছে মঠ, টিনটার্ন মঠ। এই মঠটি টিনটার্ন নামক একটি জায়গায় অবস্থিত, যেটি ওয়েলসের উই নদীর তীরে অবস্থিত মনমাউথশায়ারের অন্তর্গত। সেই মনমাউথশায়ারের টিনটার্ন নামক স্থানে এই টিনটার্ন অ্যাবেটি অবস্থিত। এটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা গির্জার ধ্বংসাবশেষ, যেটি কিনা মনে করা হয় 13th সেঞ্চুরি নাগাদ তৈরি হয়েছিল। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1793 সালে 23 বছর বয়সে প্রথম এই টিনটার্ন অ্যাবেতে ঘুরতে গিয়েছিলেন এবং তারপরে 5 বছর পর মানে 1798 সালে যখন তার বয়স 28 বছর, তখন তিনি আবারও তার বোন ডরোথিকে নিয়ে এই টিনটার্ন অ্যাবেতে ঘুরতে যান। তো এই সেকেন্ড টাইম যে তিনি ঘুরতে গিয়েছিলেন, সেই ভ্রমণের পর তিনি এই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলেন, তার যে অভিজ্ঞতা লাভ করেছিলেন, সেটারই বর্ণনা তিনি এই টিনটার্ন অ্যাবে কবিতাটিতে লিখেছিলেন। সারাংশগত দিক থেকে এই কবিতাটিকে আমরা 3টি ভাগে ভাগ করে নিতে পারি, যেখানে প্রথমে আসবে ডেসক্রিপশন অফ নেচার, তারপরে আমরা দেখতে পাবো দ্য পোয়েটস ফিলসফি অফ নেচার এবং তারপরে আমরা দেখতে পাবো ডরোথিকে, তার সিস্টারকে সম্বোধন। এই কবিতাটি সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থ মিস ফেনউইককে যা ডিকটেট করেছিলেন, সেটি অনুযায়ী তিনি বলেছিলেন যে তিনি যখন টিনটার্ন অ্যাবেতে ছিলেন ওই 10 থেকে 13 জুলাই নাগাদ সময়ে, তারপরে যখন তিনি টিনটার্ন অ্যাবে ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, উই নদীটা জাস্ট ক্রস করছিলেন, সেই সময় তিনি এই কবিতাটি সম্পর্কে ভাবতে শুরু করেন এবং পুরোপুরিভাবে মাইন্ডে এটি তিনি ভেবে কমপ্লিট করেন ঠিক ব্রিস্টলে পৌঁছানোর আগেই। মানে তিনি যাত্রা শুরু করেছিলেন, ব্রিস্টলে সন্ধেবেলায় পৌঁছানোর আগেই তিনি তার মাইন্ডে এই কবিতাটি ভেবে নিয়েছিলেন। তখনও কিন্তু তিনি লেখেননি। তিনি এই কবিতাটি সম্পর্কে বলেছিলেন, নো পোম of mine was composed under circumstances more pleasant for me to remember than this. I began it upon leaving Tintern after crossing the Wye and concluded it just as I was entering Bristol in the evening, after a ramble of 4 or 5 days with my sister. Not a line of it was altered, and not any part of it written down till I reached Bristol. It was published almost immediately after in the little volume of which so much has been said in these notes,
দ্য লিরিক্যাল ব্যালাডস অ্যাজ ফার্স্ট পাবলিশড অ্যাট ব্রিস্টল বাই কটল। তো ওয়ার্ডসওয়ার্থের মিস ফেনউইককে ডিকটেট করা এই যে নোট থেকে আমরা বুঝতে পারি যে ওয়ার্ডসওয়ার্থ যখন দ্বিতীয়বার টিনটান অ্যাবে ভিজিট করে সেখান থেকে ব্রিস্টল ফিরছিলেন সেই সময় তার মাইন্ডে এই কবিতাটা তিনি রচনা করেন। যদিও ব্রিস্টলে পৌঁছানোর আগে পর্যন্ত তিনি খাতায় কলমে এই কবিতাটা নামাননি এবং তিনি বলেছিলেন এই কবিতাটা তার সব থেকে ভালো একটা আনন্দময় মুহূর্ত, যেটা ওই একই সালে 1798 সালের লিরিক্যাল ব্যালাডসের প্রথম এডিশনেই তিনি প্রকাশ করেছিলেন এবং এই টিনটান অ্যাবে ছিল লিরিক্যাল ব্যালাডসের লাস্ট কবিতা। এই কবিতাটি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, এটা রোমান্টিক পোয়েট্রি এবং জনরার দিক থেকে বলতে গেলে বলবো এটা লোকো ডেসক্রিপটিভ পোম। লোকো ডেসক্রিপটিভ বলতে লোক বর্ণনামূলক। লোক বর্ণনামূলক কবিতা হলো এমন এক ধরনের কবিতা যেটা একটা নির্দিষ্ট স্থান বা একটা নির্দিষ্ট স্থানের বর্ণনা করার ওপরে আলোকপাত করে। সেই ধরনের পোমকে আমরা বলবো লোকো ডেসক্রিপটিভ পোম, যেটা একটা নির্দিষ্ট স্থানের পরিবেশ সম্পর্কে ব্যক্ত করবে। সেই স্থানটা ব্যক্তির বা চরিত্রের মনে কি অনুভূতি জাগাচ্ছে সেই সম্পর্কে দৃষ্টিপাত করবে। এবং এই পোমের সবার শেষে আমরা গিয়ে দেখছি তিনি তার সিস্টার ডরোথির উদ্দেশ্যে সম্বোধন করে তাকে নেচার সম্পর্কে বলছেন। এর সেটিং হচ্ছে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য উই। এই উই হচ্ছে একটি নদী যেটা সাউথ ওয়েস্ট ওয়েলস এবং ইংল্যান্ডের মধ্য দিয়ে বয়ে গিয়েছে। এই কবিতাটিতে আমরা 162টি লাইন পাচ্ছি। এই কবিতাটি মেডিটেটিভ, অটোবায়োগ্রাফিক্যাল এবং লিরিক্যাল স্টাইলে লেখা এবং বিষয়বস্তুগত দিক থেকে এই কবিতাটিকে আমরা 5টা স্ট্যান্জাতে ভাগ করে নিতে পারি। যেখানে প্রথম স্ট্যান্জাতে আমরা দেখতে পাবো যে টিনটান অ্যাবের কাছে ফিরে আসার আনন্দ রয়েছে কবির মধ্যে কতটা, প্রকৃতির সাথে তার পুরনো সম্পর্কের কথা তিনি স্মরণ করছেন, তিনি তার শৈশবের স্মৃতি এবং প্রকৃতির সান্নিধ্যে কাটানো সময়গুলোর কথা স্মরণ করছেন। সেকেন্ড স্ট্যান্জাতে আমরা দেখতে পাবো প্রকৃতির সৌন্দর্যের স্মৃতি কিভাবে তাকে শান্ত করে সেটার বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন যে প্রকৃতির স্মৃতি তার মনকে শান্তি দেয়, তার হৃদয়ে আনন্দ জাগায়। থার্ড স্ট্যান্জাতে আমরা দেখতে পাবো কবিতার বর্তমান অবস্থার কথা বলছেন, যেখানে তিনি প্রকৃতির আরও গভীর উপলব্ধি করতে পারছেন এবং বলছেন যে তিনি এখন প্রকৃতির এই সৌন্দর্য বা প্রকৃতিকে এরূপভাবে উপলব্ধি করার জন্য যথেষ্ট ম্যাচিওর হয়েছেন এবং প্রকৃতির সাথে তার সম্পর্ক যে আরও পরিণত হয়েছে সেটাও তিনি ব্যক্ত করেছেন। ফোর্থ স্ট্যান্জাতে আমরা দেখতে পাবো কবি প্রকৃতির শিক্ষা এবং প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসার কথা বলছেন। তিনি মনে করেন প্রকৃতি তাকে নৈতিক এবং আধ্যাত্মিক দিক থেকে উন্নত করছে। এবং পঞ্চম স্তবকে বা ফিফথ স্ট্যান্জার দিকে বা শেষের দিকে আমরা কি দেখতে পাবো, কবি সেখানে তার বোনের কথা বলছেন। এখানে আমরা প্রথম বুঝতে পারবো যে তার সাথে তার বোনও প্রেজেন্ট রয়েছে। তিনি যখন এই কবিতাটির রচনাও করেছিলেন তখনও এবং যখন তিনি প্রকৃতির ওই সৌন্দর্যটা উপভোগ করছিলেন সেই মুহূর্তেও তার বোন কিন্তু ছিল তার সাথে। এই শেষের দিকে এসে আমরা বুঝতে পারবো কবির বোনের প্রতি যে অ্যাড্রেস সেটা দেখে তিনি এখানে প্রকৃতির সান্নিধ্যে কাটানোর মুহূর্তগুলো তার বোনের জীবনেও যে একই প্রভাব ফেলবে সেটা তিনি বলেছেন এবং সেই নিয়ে তিনি আশা রেখেছেন এবং প্রকৃতির সৌন্দর্যের মাধ্যমে তাদের দুজনের সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি সেটাও বিশ্বাস করেছেন এবং সেটা ব্যক্ত করেছেন এই শেষের দিকের স্তবকে। প্রকৃতপক্ষে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটি লিখেছিলেন শিল্প বিপ্লবের সময়, যখন সমগ্র ইউরোপের গ্রামীণ এলাকাগুলি উৎপাদনের একটা কেন্দ্রস্থলে রূপান্তরিত হয়েছিল। ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই কবিতায় বক্তা প্রাকৃতিক গ্রামীণ স্থান পরিদর্শন করছেন যা তিনি সংরক্ষিত এবং অক্ষত বলে মনে করছেন এবং এটার সৌন্দর্যটা আমাদের কাছে তুলে ধরেছেন। মানে শিল্পায়নের দ্বারা এখনো এই জায়গার পরিবর্তন হয়নি। তিনি সমাজের শিল্পায়নের প্রতি পরোক্ষভাবে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে নগর জীবন কিন্তু একাকী এবং ক্ষয়প্রাপ্ত এবং এর বিপরীতে এই প্রাকৃতিক জগৎ মানুষের আত্মাকে পুনরুদ্ধার করে, মানে সেই ক্ষমতা প্রকৃতির রয়েছে। ওয়ার্ডসওয়ার্থ বলেন যে প্রকৃতি এতটাই নাকি শক্তিশালী যে এই ধরনের নির্মল প্রাকৃতিক দৃশ্যে কাটানো সময়ের যে স্মৃতি সেটা নগর জীবনের ওই ক্ষয়প্রাপ্ততাকে, ওই একাকিত্বকে নিরাময় করে দিতে পারবে। তিনি ওয়েলসের সীমান্তে উই নদীর ধারে তার বোনের সাথে যখন হাঁটছিলেন তখন প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করছিলেন। এই উই নদীর তীরে গ্রামাঞ্চলের সাথে তার যে সাক্ষাৎ সেটা তিনি বর্ণনা করেছেন, যেখানে তিনি বলেছিলেন ওই উই নদীর জলের যে কলকল শব্দ সেটা তিনি শুনতে পেয়েছিলেন, তিনি উঁচু পাহাড়গুলোকে দেখতে পেয়েছিলেন। এই সমস্ত কিছু তার মনে কি প্রভাব ফেলেছিল সেটাও তিনি ব্যক্ত করেছিলেন। সেই সিকামোর গাছের ছায়ায় বসে চারপাশের প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য তিনি উপভোগ করেছিলেন সেটা ব্যক্ত করেছিলেন। তিনি কুটির দেখতে পেয়েছিলেন, সবুজে আচ্ছাদিত বন যেটা পাশেই ছিল সেটা তিনি পর্যবেক্ষণ করেছিলেন, বিভিন্ন ধরনের কাঁচা ফল ধরে রয়েছে এইসব গাছ তিনি লক্ষ্য করেছিলেন। এছাড়াও
এছাড়াও বেড়া দেওয়া ছোট ছোট গাছের সারি তিনি লক্ষ্য করেছিলেন, পাশের একটা উপত্যকা থেকে উঠতে থাকা ধোঁয়ার কুণ্ডলী লক্ষ্য করেছিলেন তিনি। এই সমস্ত কিছু লক্ষ্য করে তিনি নির্দেশ করেছিলেন যে গৃহহীন সন্ন্যাসীরা এখানে নির্জনে বসবাস করছে। এই গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য কবির মনে যে গভীর প্রভাব ফেলেছিল, তিনি এই প্রকৃতির মাঝে তার হৃদয়ের যে চরম আনন্দটা উপভোগ করেছিলেন সেটা তিনি ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন যে এখান থেকে যাওয়ার পরে সুদীর্ঘ 5 বছর কবি এই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে না পেলেও তার হৃদয় থেকে টিনটার্ন অ্যাবের এই যে দৃশ্য, এটা কিন্তু মুছে যায়নি। শহরের ওই কোলাহলপূর্ণ পরিবেশ, শত ব্যস্ততার মাঝে যখন কবির অস্থির অনুভব হতো, তখন তিনি কিন্তু এই টিনটার্ন অ্যাবের এই মনোরম দৃশ্য এটাই মনে করতে থাকতেন। তার স্মৃতিতে এই দৃশ্যই কিন্তু ভেসে উঠত, ফলে এই দৃশ্য তাকে তার স্মৃতি থেকে আনন্দ প্রদান করত। তাই কবি অনুভব করেছিলেন যে প্রকৃতি মানুষকে আনন্দ এবং মানসিক শান্তি দুটোই প্রদান করে। শুধু তাই নয়, প্রকৃতির কাছে মানুষের হৃদয়ের নিরাময় শক্তি রয়েছে, মানে প্রকৃতি মানুষের দুঃখ কষ্ট এই সমস্ত কিছুকে নিরাময় করে দিতে পারে। তিনি অনুভব করেন যে তিনি আজ সেই আনন্দ উপভোগ করছেন, সেইটা শুধুমাত্র বর্তমান বা আজকের জন্য নয়, বরং ভবিষ্যতেও সেই আনন্দটা, ভবিষ্যতেও কবির যদি দুঃখ হয়, ভবিষ্যতেও কবির দুঃখে, কবির ভারাক্রান্ত অবস্থায় তার হৃদয়ের জন্য সেই আনন্দটাই হবে, সেই স্মৃতিটাই হবে, মানে প্রকৃতির সেই আনন্দ উপভোগের যে স্মৃতি সেটাই হবে তার ভবিষ্যতের সেই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তের আনন্দের উৎস। এবং বনকে সম্বোধন করে তিনি তাকেও প্রকৃতির এই মহাত্ম্যের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন প্রকৃতির সাথে নিজেকে বিলীন করতে শেখো। যদি মানুষ প্রকৃতিকে ভালোবাসে তাহলে প্রকৃতি তাকে কখনোই ঠকাবে না। তিনি বনকে বলেছিলেন যে প্রকৃতিকে ভালোবাসতে পারলে মনের ভেতরে এক অদ্ভুত আনন্দ, প্রশান্তি পাওয়া যাবে। তখন দুঃখ, ভয়, একাকিত্ব, বেদনা এই সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে যাবে। এবং যেখানে গিয়ে আমরা শেষে দেখেছিলাম তিনি তার বনকে প্রকৃতির পূজারী হতে বলেছিলেন। সেই যে পান্থেইজম থিওরি, এখানে আমরা সেই সর্বেশ্বরবাদের সেই থিওরি আমরা লক্ষ্য করেছিলাম এখানে, যেই থিওরির স্রষ্টা কিন্তু ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে আমরা বলি দ্য গ্রেট পান্থেইস্ট। এই কবিতাতে আমরা দেখেছিলাম তার বোনকে তিনি প্রকৃতির পূজারী, সেই পান্থেইস্ট হতে পরামর্শ দিয়েছিলেন, এবং এটাই বলে তিনি এই কবিতাটি শেষ করেছিলেন। এই কবিতার থিম হিসেবে যদি বলি তাহলে বলবো নেচার অ্যাজ আ স্পিরিচুয়াল ফোর্স, মেমোরি অ্যান্ড টাইম, গ্রোথ অ্যান্ড ম্যাচুরিটি, হিউম্যান কানেকশন উইথ নেচার অ্যান্ড দ্য রোল অফ দ্য পোয়েট। এই সমস্ত কিছু এই কবিতার থিম হিসেবে আমরা দেখতে পাবো। তাহলে আমরা ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালাডসকে রোম্যান্টিক মুভমেন্টের একটা যে সূচনার যুগান্তকারী পদক্ষেপ বলেছিলাম, সেই অর্থে এই কবিতাটা কিন্তু প্রকৃতই তাৎপর্যপূর্ণ। এটা প্রকৃতই ইংলিশ রোম্যান্টিসিজমকে রিপ্রেজেন্ট করছে। তাই ইংলিশ রোম্যান্টিসিজমের রূপকার হিসেবে এই কবিতাটা যথেষ্ট দাবিদার এবং লিরিক্যাল ব্যালাডের অন্তর্গত হওয়ারও যথেষ্ট দাবি রাখে। যথেষ্ট তাৎপর্যপূর্ণ কবিতা তাহলে এটি। আশা করি কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে। তো এবারে আমরা লাইন বাই লাইন কবিতাটি সম্পর্কে জানবো। তো দেখো, লাইনস কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটার্ন অ্যাবে on revisiting the banks of the Wee during a tour July 13, 1798. তাহলে এই কবিতাটার কম্পোজিশন সম্পর্কে বলতে গিয়ে ওয়ার্ডসওয়ার্থ বলেছেন এই কবিতাটি তিনি কম্পোজ করেছিলেন ফিউ মাইলস অ্যাবাভ টিনটার্ন অ্যাবে। কোথায়? অন রিভিজিটিং দ্য ব্যাঙ্কস, মানে দ্বিতীয়বার তিনি ভ্রমণ করছেন দ্য ব্যাঙ্কস অফ দ্য উই নদীর তীরে। কোন সময়? ডিউরিং আ ট্যুর, একটা ট্যুরের সময়, যেটা ছিল 1798 সালের 13ই জুলাই। এবং এই প্রথম লাইনটাই হচ্ছে এই পোমের কমপ্লিট টাইটেল, লাইনস কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটার্ন অ্যাবে। বলেছিলাম ওয়ার্ডসওয়ার্থ সিস্টার ডরোথিকে নিয়ে 1798-এর জুলাই মাস নাগাদ, ওই 10 থেকে 13ই জুলাই নাগাদ তিনি পুনর্বার ভ্রমণ করেন ওই ব্যাঙ্ক অফ উই, যেখানে টিনটার্ন অ্যাবে ছিল। এর আগে 5 বছর আগে তিনি 1793 সালে একই জায়গা ভ্রমণ করেছিলেন এবং দ্বিতীয়বার তিনি 1798 সালে ওখানে ভ্রমণ করেন এবং তার সেই স্মৃতি, সেখান থেকে তিনি ফেরার সময় ব্রিস্টলে পৌঁছানোর আগে সেটাকে তিনি একটা বর্ণনামূলক বা লোকো ডেসক্রিপটিভ মূলক কবিতার রূপ দেন। তো দেখো, লাইন বাই লাইন পোম রিডিং শুরু করছি। 5 years have passed, 5 বছর কেটে গেছে। 5 summers, 5টা গ্রীষ্ম। উইথ দ্য লেন্থ অফ 5 long winters, উইথ দ্য লেন্থ মানে দৈর্ঘ্য সহ 5 long winters, 5টি শীতের। তাহলে 5টি শীতের দৈর্ঘ্য সহ। অ্যান্ড এগেইন আই হেয়ার দিস ওয়াটার্স রোলিং ফ্রম দেয়ার মাউন্টেন স্প্রিংস, এবং আবার আমি শুনতে পাচ্ছি কি না, এই যে জলরাশি। কোন জলরাশি? যেটা কি না মাউন্টেন স্প্রিং, পাহাড়ি ঝর্ণা থেকে
রোলিং, গড়িয়ে যাচ্ছে। তাহলে ওয়ার্ডসওয়ার্থ এখানে শুরুতেই বলেছেন যে 5টা বছর কেটে গেছে, মানে তিনি স্মৃতি রোমন্থন করছেন। 5 বছর আগে এসেছিলেন তিনি, যখন দ্বিতীয়বার এই টিনটার্ন অ্যাবে ভিজিট করে টিনটার্ন অ্যাবে ছেড়ে বেরিয়ে উই ক্রস করছিলেন, সেই সময় তিনি এই কবিতাটা তার মাইন্ডে ফর্ম করছিলেন এবং সন্ধে নাগাদ ব্রিস্টলে পৌঁছানোর আগে নাগাদ তিনি কিন্তু লেখা শুরু করেননি। তো এই যে কবিতার যে স্ট্রাকচারটা তিনি যে ভেবে নিয়েছিলেন কি থাকবে কবিতার বিষয়বস্তু, এটাই তো আমরা তার পরবর্তীকালে তিনার কলমে রূপদান হিসেবে দেখতে পেয়েছিলাম। তাহলে তিনি এখানে বলেছেন, প্রথমেই কবিতার শুরুতে বলেছেন যে 5টা বছর কেটে গেছে, মানে এর আগে তিনি 1793 সালে এসেছিলেন, 1798 সালে আবার এলেন, তাই মাঝখানে যে 5টা বছর কেটে গেছে তার কথা তিনি উল্লেখ করেছেন, সেই স্মৃতি রোমন্থন করেছেন যে 5 বছর কেটে গেছে, তার মানে 5টা গ্রীষ্মকাল কেটে গেছে, 5টা শীতকাল কেটে গেছে, এবং আবার আমি সেই জলের শব্দ শুনতে পাচ্ছি, মানে সেই উই রিভারের কাছে এসেছি, সেই উই রিভারের জলরাশির শব্দ শুনতে পাচ্ছি, যেই উই রিভার একটা পাহাড়ি ঝর্ণা থেকে গড়িয়ে পড়ছে, মানে যেই উই রিভারের জলরাশি পাহাড়ি ঝর্ণা থেকে গড়িয়ে পড়ছে। এই উই রিভার মাউন্টেন রিভার, কারণ এর উৎপত্তি হয়েছে মধ্য ওয়েলসের যে মাউন্টেন প্লিনলিমন মাউন্টেন সেখান থেকে, তাই বলা হচ্ছে মাউন্টেন স্প্রিং, মানে ওই যে জলরাশি উই নদীর যে জলরাশি পাহাড়ি ঝর্ণা থেকে গড়িয়ে পড়ছে। উইথ আ সুইট ইনল্যান্ড মারমার, এটা সুইট না, এটা সফট হবে, উইথ আ সফট ইনল্যান্ড মারমার, একটি মৃদু অভ্যন্তরীণ গুঞ্জন সহ। ওয়ান্স অ্যাগেইন, আবারও, ডু আই বিহোল্ড দিস স্টিপ অর অ্যান্ড লফটি ক্লিপস, আবারও কি আমি এই খাড়া এবং উঁচু পাহাড়গুলি দেখছি, মানে তিনি যখন রিভিজিট করছেন, তিনি যে 5 বছর পরে আসছেন সেই একই দৃশ্যগুলো দেখছেন, সেটাতে তিনি একদমই অভিভূত হয়ে গিয়েছেন। তাই তিনি বলছেন 5 বছর কেটে গেছে, 5টা গ্রীষ্ম শীত কেটে গেছে, আবারও আমি সেই জলরাশির শব্দ শুনতে পাচ্ছি, তাদের পাহাড়ি ঝর্ণা থেকে সেই জলরাশিগুলো গড়িয়ে পড়ছে এবং তাদের ভেতরের যে সেই মারমার গুঞ্জন, তাদের অভ্যন্তরীণ যে সেই সফট মানে মৃদু গুঞ্জন, সেটা শুনতে পাচ্ছি। তাহলে কি আবারও আমি সেই খাড়া উঁচু পাহাড়গুলো দেখছি, মানে তিনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না। প্রকৃতির এই সৌন্দর্যে তিনি এতটাই আবির্ভূত হয়ে গেছেন যে প্রকৃতির কাছে এসে সেই সৌন্দর্যটা তিনি দ্বিতীয়বার উপভোগ করছেন, সেটাতে তিনি এতটাই আপ্লুত যে তিনি এইভাবে সেটাকে ব্যক্ত করছেন। হুইচ অন আ ওয়াইল্ড সেক্লুডেড সিন ইমপ্রেস থটস অফ মোর ডিপ সেক্লুশন, হুইচ যেটা বলছে, যেটা একটা বন্য নির্জন দৃশ্যে আরো গভীর নির্জনতার চিন্তা ভাবনাকে মুগ্ধ করে। হুইচ মানে যেটা, অন আ ওয়াইল্ড একটা বন্য, সেক্লুডেড সিন নির্জন দৃশ্যে, ইমপ্রেস মুগ্ধ করে, থটস চিন্তা ভাবনাকে, অফ মোর ডিপ সেক্লুশন আরো গভীর নির্জনতার, মানে এই যে বন্য দৃশ্যটা, এই যে নির্জন দৃশ্যটা, এই যে নির্জনতাটা গভীরভাবে চিন্তা ভাবনাকে আরো মুগ্ধ করে চলেছে। অ্যান্ড কানেক্ট দ্য ল্যান্ডস্কেপ উইথ দ্য কোয়াইট অফ দ্য স্কাই, এবং কানেক্ট সংযুক্ত করে দ্য ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে ওই ভূদৃশ্যকে, উইথ দ্য কোয়াইট অফ দ্য স্কাই আকাশের নীরবতার সাথে, মানে এই যে নির্জনতাটা, এই যে বন্য দৃশ্যটা, এই যে গভীর নির্জনতা যেটা আমাদের চিন্তা ভাবনাকে মুগ্ধ করে দিচ্ছে, এই যে দৃশ্যটা, এটা দেখে তিনি এতটাই আপ্লুত, তিনি বলছেন যেন মনে হচ্ছে এই নির্জনতাটা এই পৃথিবীকে, এই যে ল্যান্ডস্কেপকে এবং ওই আকাশের যে কোয়াইটনেস নীরবতা, এই দুটোকে যেন সংযুক্ত করে দিচ্ছে, মানে আকাশ পৃথিবী মিলেমিশে যাচ্ছে। আকাশটাও যেমন শান্ত এবং ভূদৃশ্যটাও বা ল্যান্ডস্কেপটাও যেন সেই রকমই নির্জন, এবং এই দুজনের আকাশের কোয়াইটনেস এবং ল্যান্ডস্কেপের এই সেক্লুশন, এই দুটো যেন একদমই যুক্ত হয়ে যাচ্ছে। দ্য ডে ইজ কাম হোয়েন আই অগেইন রিপোজ হেয়ার আন্ডার দিস ডার্ক সিকামোর, সেই দিন এসে গেছে আমি আবার এখানে বিশ্রাম নেব, কোথায়? এই অন্ধকার ডুমুর গাছের নিচে। দ্য ডে সেই দিন, ইজ কাম এসে গেছে, হোয়েন যখন, আই এগেইন আমি আবারও, রিপোজ রিপোজ বিশ্রাম নেওয়া, হেয়ার এখানে, কোথায়? আন্ডার দিস ডার্ক সিকামোর, সিকামোর হচ্ছে ডুমুর গাছ, এক ধরনের ডুমুর গাছ। তো বলছে এই ডুমুর গাছের এই অন্ধকার ডার্ক সিকামোর, অন্ধকার ডুমুর গাছের নিচে। অ্যান্ড ভিউ এবং দেখবো, these plots of cottage ground, these orchard tops, which at this season with their unripe fruits are clad in one green hue and lose themselves mid groves and copses. কি বলেছে? and view এবং দেখবো, these plots of cottage ground,
কটেজ গ্রাউন্ড, কুটির মাঠ, মানে ওই কুটির মাঠের যে দৃশ্যগুলো সেটা দেখব। আর কি, দিস অর্চার্ড টাবস, টাবস হচ্ছে গুচ্ছ, স্তবক আকারে। এখানে অর্চার্ড ট্রপস বলতে ক্লাম্পস অফ ফ্রুট ট্রিজ, মানে চারিদিকে যে এত পরিমাণ ফ্রুট ট্রিজ রয়েছে, থোকায় থোকায় ফ্রুট ট্রিজ, এত গুচ্ছ গুচ্ছ ফ্রুট ট্রিজ, তাই সেটাকে বলা হচ্ছে অর্চার্ড টাব। মানে আবারও সেই ফল ভর্তি বাগানগুলোকে দেখব। হুইচ, যা, অ্যাট দিস সিজন, এই ঋতুতে, উইথ দেয়ার আনরাইপ ফ্রুইটস, তাদের কাঁচা ফলের সাথে, আনরাইপ, রাইপ মানে পাকা, আনরাইপ মানে হচ্ছে কাঁচা, উইথ দেয়ার আনরাইপ ফ্রুইটস, তাদের কাঁচা ফলের সাথে, আর ক্ল্যাড, ক্ল্যাড মানে হচ্ছে কাভার্ড, ক্লোথ মানে পরিহিত হয়ে আছে, ইন ওয়ান গ্রিন হিউ, হিউ মানে কালার, যেন সবুজ কালার পরিহিত হয়ে রয়েছে তারা, মানে সবুজ কালারে কাভার্ড হয়ে রয়েছে, সবুজ রঙে আবৃত, অ্যান্ড লুজ দেমসেলভস, এবং নিজেদেরকে হারিয়ে ফেলছে কোথায়, মিড গ্রোভস অ্যান্ড ক্রপসেস। মিড গ্রোভস অ্যান্ড ক্রপসেস বলতে বুশ মানে ঝোপঝাড়ের কথা বলা হয়েছে, মিড মানে ওই ঝোপঝাড়ের মধ্যে এই যে ফলের গাছগুলি, যেগুলি গোছায় গোছায় আকারে রয়েছে, বাগান হয়ে রয়েছে, সেই ফলের গাছগুলিতে সবুজ রঙের কাঁচা ফল ধরে রয়েছে এবং সেই ফলগুলি তাদের সবুজ রঙে আবৃত হয়ে নিজেদেরকে হারিয়ে ফেলছে মিড গ্রোভস অফ ক্রপস, ওই ঝোপঝাড়ে। ওয়ান্স আগেইন I see these hedgerows, hardly hedgerows, little line of sportive wood run wild. তাহলে বলছে ওয়ান্স আগেইন আই সি, আবারও আমি দেখতে পাচ্ছি, দিস হেজ রোজ, এই বেড়া সারি, হার্ডলি হেজ রোজ মানে বলতে গেলে খুব কম বেড়ার সারি, লিটল লাইন্স ছোট ছোট সারি আকারে রয়েছে, অফ স্পোর্টিভ উড রান ওয়াইল্ড, মানে যেগুলোকে দেখে মনে হচ্ছে যেন তারা ছোট ছোট কাঠের সারি এবং বন্যভাবে যেন তারা ছুটে চলেছে। দিস পাস্টোরাল ফার্মস গ্রিন টু দ্য ভেরি ডোর, সেই পাস্টোরাল ফার্ম, সেই গ্রামীণ, সেই পশুপালনমূলক খামারগুলি, গ্রিন টু দ্য ডোর মানে দরজা পর্যন্ত সবুজ, মানে আদ্যপ্রান্ত সবটাই সবুজে আবৃত, অ্যান্ড রেডস অফ স্মোক সেন্ট আপ, এবং রেডস মানে কুণ্ডলী আকারে রয়েছে, অফ স্মোক মানে ধোঁয়ার কুণ্ডলী, সেন্ট আপ ওপর দিকে পাঠানো হচ্ছে, ইন সাইলেন্স নিঃশব্দে, ফ্রম অ্যামাং দ্য ট্রিজ গাছের মধ্য দিয়ে, উইথ সাম আনসার্টেন নোটিস কিছু অনিশ্চিত লক্ষ্যের সাথে, অ্যাজ মাইট সিম অফ vagrant dwellers in the houseless woods or of some hermit's cave where by his fire the hermit sits alone, মানে যেখানে ওই ধোঁয়ার কুণ্ডলীগুলো ওপর দিকে উঠছে গাছের মধ্যে দিয়ে, যেন মনে হচ্ছে ওগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওপর দিকে নীরবে, উইথ সাম আনসার্টেন নোটিস, নোটিস লক্ষ্য রাখা, আনসার্টেন অনিশ্চিত, অনিশ্চিত লক্ষ্যের সাথে বা অনিশ্চিত নোটিসের সাথে, অ্যাজ মাইট সিম যেন এমনটা মনে হতে পারে, অফ ভ্যাগ্রেন্ট ডুয়েলার্স, ভ্যাগ্রেন্ট ডুয়েলার্স হচ্ছে ভবঘুরে বাসিন্দা, যাদের ঘর বাড়ি থাকে না, কর্মকাণ্ড কিছুই থাকে না। তো বলছে যাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা কোথা থেকে উদ্ভূত, ভ্যাগ্রেন্ট ডুয়েলার্স ইন দ্য হাউসলেস উডস, যে তারা যেন মনে হচ্ছে গৃহহীন বনের ওই ভবঘুরে বাসিন্দাদের, অথবা কোনো সন্ন্যাসীর গুহার, কোনগুলো, ওই ধোঁয়াগুলো, মানে সেই ধোঁয়াগুলো এমনভাবে উঠছে যাদেরকে দেখে মনে হতে পারে তারা যেন ওই ভ্যাগ্রেন্ট ডুয়েলার্সদের বা কোনো সন্ন্যাসীর গুহা থেকে বেরোচ্ছে, মানে ওই সন্ন্যাসী ওখানে হয়তো নির্জনে বসবাস করছে। হোয়ার বাই দ্য ফায়ার, যেখানে আগুনের কাছে, দ্য হারমিট সিটস অ্যালোন, সন্ন্যাসী একা বসে রয়েছে, মানে কোনো সন্ন্যাসী যেন তার গুহাতে আগুনের পাশে বসে রয়েছে, সে হয়তো কোনো রান্নাবান্নার প্রিপারেশন করছে এবং তার ওই যে আঁচের ধুয়ো সেটা তার গুহা থেকে বেরিয়ে কুণ্ডলী আকারে এই বনের সমস্ত গাছগুলোর মধ্যে দিয়ে নিঃশব্দে সাইলেন্সে ওপরের দিকে চলে যাচ্ছে। মানে এখানে ওয়ার্ডসওয়ার্থ বোঝাতে চাইছে যে এই ধোঁয়াটি দেখে মনে হচ্ছে যে বনে বসবাসকারী বা বিচরণকারী মানুষের কাছ থেকে এই ধোঁয়াটা আসছে, বা ওই বনে গুহায় একাকী বসবাসকারী কোনো ধার্মিক ব্যক্তির আগুন থেকে এই ধোঁয়াটা আসছে। মানে ঐতিহ্যগত দিক থেকে ভাবলে সন্ন্যাসীরা হলেন ধার্মিক ব্যক্তি এবং তাদের এই ধার্মিক আধ্যাত্মিক এই সমস্ত কিছুর প্র্যাকটিসের জন্য তারা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন কোনো স্থানে বসবাস করতে তারা পছন্দ করে। তাহলে এই যে জায়গাটা ওয়ার্ডসওয়ার্থ যেটার বর্ণনা দিয়েছেন সেটাকে তিনি সেক্লুডেড বলেছেন। তাহলে এই ধরনের জায়গাতে সন্ন্যাসীরা তাদের আধ্যাত্মিক জীবন, তাদের দৈনন্দিন
জীবন কাটাতে পছন্দ করে। তো এই দৃশ্যের মধ্যে একজন সন্ন্যাসীকে উপস্থাপন করা হয়েছে। তাহলে এই যে ধোঁয়ার দৃশ্য, এই যে সন্ন্যাসীর প্রসঙ্গ, এর মাধ্যমে এখানে বক্তা পরোক্ষভাবে পরামর্শ দিচ্ছেন যে এই যে প্রাকৃতিক পরিবেশ এবং সাধারণভাবে প্রাকৃতিক জগৎ আরও যেন আধ্যাত্মিক জীবন সম্ভব করে তুলছে। তাহলে আমরা এই অংশে কি দেখতে পেলাম? কবি দ্বিতীয়বার 5 বছর পরে এই সেম জায়গাটা ভিজিট করে তার মনে যে গভীর আনন্দ সেটা ব্যক্ত করছেন। তিনি বলেন যে শেষবার এই পরিবেশে এসেছিলেন 5 বছর হয়ে গেছে, 5টা গ্রীষ্ম চলে গেছে, 5টা শীত চলে গেছে, যেটা তার কাছে অনেকটা দীর্ঘ বলে মনে হচ্ছে। আর এখন তিনি ফিরে এসেছেন আবারও সেই পাহাড় থেকে নেমে আসা নদী, সেই স্রোতের মৃদু শব্দ, এই সমস্ত যাতে তিনি উপভোগ করতে পারেন, এবং তিনি তাই করছেন। তিনি আবারও উঁচু চিত্তাকর্ষক পাহাড় দেখে অবাক হচ্ছেন। এই সেক্লুডেড, এই নির্জন পরিবেশের মধ্যে এই পাহাড়ি দৃশ্যগুলো তাকে চিন্তাশীল এবং রিফ্লেকটিভ করে তুলছে, যেখানে তিনি দেখতে পাচ্ছেন যে ল্যান্ডস্কেপ যেন আকাশের কোয়াইটনেসের সাথে পুরোপুরি যুক্ত হয়ে যাচ্ছে। এবারেও সেই ছায়াময়, মানে সেই যে অন্ধকার ডুমুর গাছ, অন্ধকার মানে কি, ছায়া দিচ্ছে, সেই ডুমুর গাছের নিচে বসে তিনি উপত্যকার আশেপাশের কৃষি জমিগুলো অবজার্ভ করছেন। এবং সেই সময় তিনি আর কি লক্ষ্য করেছিলেন? যে কুটিরগুলোর চারপাশে বাগান রয়েছে, বাগানের মধ্যে অনেক গাছের ঝাঁক রয়েছে, চারিদিকে সবুজে আবৃত রয়েছে, এবং যেহেতু এটা বছরের মাঝামাঝি সময়, গ্রীষ্মকাল, তাই গাছে ফল এখনো পাকেনি, বাগানগুলি সম্পূর্ণ সবুজ রয়েছে এবং আশেপাশের গাছের সাথে তাই মিশে গিয়েছে বলছেন। এবং তিনি যেখানটায় বসে রয়েছেন সেখান থেকে ওই যে ঝোপ, আশেপাশের ওই যে ঝোপগুলো, সেই রেখাগুলো তিনি দেখতে পাচ্ছেন, যেগুলো ছোট এবং যেগুলোকে প্রায় আলাদা করতে পারছেন না। তিনি যেখান থেকে বসে রয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে সেগুলো যেন ছোট লাগছে, আলাদা করা যাচ্ছে না এমন মনে হচ্ছে, কারণ এগুলো ইচ্ছাকৃতভাবে রোপণ করা সারি। এছাড়াও তিনি সেই গ্রামের খামারগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোও পুরো সবুজে ঢাকা, যেটা তার মনে একটা মনোরম শোভা এনে দিচ্ছে। এবং এরপরে তিনি কি দেখতে পাচ্ছেন? যে সেই সমস্ত গাছগুলোর মধ্যে থেকে কুণ্ডলী আকারে ধোঁয়া নীরবে যেন উপর দিকে উঠে যাচ্ছে। এই ধোঁয়াটা যেন একটা অজানা বার্তা দিচ্ছে, মানে তিনি মনে করছেন হয়তো এই ধোঁয়ার উৎস ওই বনে বসবাসকারী বা বনে বিচরণকারী কোনো মানুষের গুহা বা কোনো সন্ন্যাসীর গুহা। যে ধার্মিক সন্ন্যাসী সেই বনে একাকী নির্জনে বসবাস করছে, মানে সে হয়তো আগুনের পাশে বসে আছে এবং তারই আগুনের এই ধোঁয়া তার গুহা থেকে বেরিয়ে বনের এই গাছগুলোর মাঝখান দিয়ে কুণ্ডলী পাকিয়ে ওপর দিকে উঠে যাচ্ছে নিঃশব্দে। তাহলে এই বর্ণনার দ্বারা আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডসওয়ার্থ যে ভাষা, যে চিত্রকল্প ব্যবহার করেছেন তা একদমই উল্লেখযোগ্যভাবে সামঞ্জস্যপূর্ণ, একদমই কাব্যিক। তিনি প্রকৃতির কাছে ফিরে আসার যে আনন্দ, প্রকৃতির সাথে তার পুনরায় যে সম্পর্কের কথা সেটা স্মরণ করছেন, এবং সেই পুরনো স্মৃতি এবং বর্তমান অবস্থা, এই দুই অবস্থাতেই প্রকৃতির এই রূপ সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়ে গেছেন, তিনি অভিভূত হয়ে গেছেন। সেটাই আমরা তার এই সমস্ত কাব্যিক ভাষার মাধ্যমে বুঝতে পারছি। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পার্ট 1টা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী অংশটা নিয়ে।